এই আমাদের এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনাদের উপরে ন্যায্য হবে, তাই আমি বলবো আপনারা। পঞ্চম দিনেও স্থানীয়দের বাধা উচ্ছেদ অভিযানে স্থগিত। স্কেভেটর ভাঙচুর, সড়কে ব্যারিকেড দেয়ায় যান চলাচল বন্ধ। সীমানা পুনর্নির্ধারণে গাজীপুরে আসন বেড়েছে, কমেছে বাগেরহাটে। ৩৯টি আসনের সীমানা রদ বদল, মিশ্র প্রতিক্রিয়ায় স্থানীয়দের। জাকসুর হল সংসদে প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচিত পদে শতাধিক, বুলিংয়ের সংখ্যায় নারী অংশগ্রহণ কম। উৎসব মুখর ভোট হওয়া নিয়ে প্রশ্ন। প্রত্যেকেই এরকম অভিযোগ এনেছে যে তারাও নিত্য নৈমিত্য এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবি আদায়ের পক্ষে কিন্তু সবসময় তাদের পাশেই ছিলাম। ছুটির দিনে বাড়তি নিত্যপণ্যের বাজার, স্বস্তি নেই সবজির দামে। লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মন। এবং ফেনীর দাগনভূঞা নদী গর্ভে বিলীন স্কুল, বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবি এলাকাবাসীর। সব স্কুল ভাঙি যেতেছে, বাইকের ভাঙি যেতেছে। আমাদের স্থায়ী সমাধান যেটা, সেটা হচ্ছে মুসাফর ক্লোজার ঠিক হলেই আমাদের স্থায়ী সমাধান হবে। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। পঞ্চম দিনের মতো কক্সবাজারের বাঁকখালীর নদী তীরবর্তী ৬ নম্বর ঘাট এলাকায় বিআইডব্লিউটিআর উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে স্থানীয়রা। এতে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অভিযানটি। এদিকে অভিযানের শুরুতেই ভাঙচুর করা হয়েছে স্কেভেটর, সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় বিমানবন্দর সড়কের যানবাহন চলাচল। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বাঁকখালী নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, উচ্ছেদ অভিযান কি আবার শুরু হয়েছে কিনা, আর আজ কি অন্য কোনো জায়গায় উচ্ছেদ অভিযানের পরিকল্পনা আছে কিনা বিআইডব্লিউটিআর, বিস্তারিত জানাবেন। রোশন, এই উচ্ছেদ অভিযানকে ঘিরে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখেছি। আসলে সকাল 9:30টার দিকে যখন একটি স্ক্যাভেটর এখানে নিয়ে আসা হয় এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্যরা যখন আসেন, এর পেছনে যখন একটি স্ক্যাভেটর আসলে এখানে উচ্ছেদ কার্যক্রম এবং একটি স্ক্যাভেটরের সামনে যে কাজ, সেই করা হবে। বিপুল সংখ্যক লোকজন একত্রিত হয়ে আসলে সেই স্ক্যাভেটরটিকে পেছনে নিয়ে যেতে বাধ্য করে এবং যেখানে আসলে উচ্ছেদ অভিযানের পরিকল্পনা ছিল সেই জায়গা থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে গিয়ে সেটি নিরাপদে রাখা হয়। পরে আমরা দেখেছি এই সময়টাতে আসলে স্থানীয় লোকজন অন্তত 5টি স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছিল। এরপরে কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের যে প্রবেশ মুখ, সেখান থেকে নুনিয়াখড়া পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটারের বেশি এলাকা, 2.5 থেকে 3 কিলোমিটার এলাকা, এই পুরো এলাকা কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয় এবং সড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং মাইকে আসলে স্থানীয় যারা লোকজন রয়েছেন তাদেরকে আহ্বান করে ডেকে আনা হয় এবং পুরো রাস্তা জুড়ে আসলে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয় এবং এই যে উচ্ছেদ অভিযান, এটি বন্ধ করার জন্য তারা কিন্তু প্রতিবাদ জানাতে থাকে এবং এক পর্যায়ে স্থানীয় লোকজনকে প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়। বিশেষ করে এখানে পুলিশ প্রশাসনের সদস্যরা যারা রয়েছিলেন, বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যারা অভিযানটি পরিচালনা করছেন, এরপর সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন, তাদের পক্ষ থেকে স্থানীয় লোকজনকে বোঝানোর চেষ্টা করা হয় তারা যাতে সড়কে প্রতিবন্ধকতা তৈরি না করে এবং এর প্রেক্ষিতেও যখন তারা মানছিলেন না, এক পর্যায়ে আসলে 11টার কিছু সময় আগে বিআইডব্লিউটি কর্তৃপক্ষের একজন কর্মকর্তা ঘোষণা দেন এই উচ্ছেদ অভিযানটি সাময়িক স্থগিত করা হয়েছে এবং তারা সড়ক ছেড়ে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এর প্রেক্ষিতে আমরা দেখেছি সড়কের যে ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সড়কের যে যান চলাচল সেটি স্বাভাবিক হয়ে এসছে এবং আমরা যারা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন, গত 5 দিন ধরে যেহেতু এই অভিযানটি চলছে, গত 4 দিন ধরে যে নিরাপত্তা ব্যবস্থাটি অভিযান ঘিরে নেওয়া হয়েছিল, আজকে আসলে আরো
অনেকটা সেই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যই এখানে আজকের অভিযান ঘিরে মোতায়েন করা হয়েছিল, যেটি গত 4 দিনের তুলনায় এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি, সেটি কিন্তু গত 4 দিনের তুলনায় আজকে বাড়ানো হয়েছিল, যেহেতু এখানে অপ্রীতিকর ঘটনার একটি আশঙ্কা ছিল। এবং স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা শত বছর ধরে যেহেতু এইসব এলাকায় বসবাস করে আসছেন, কোনোভাবেই তারা আসলে এই উচ্ছেদ অভিযান হতে দিবেন না, সেই ধরনের অবস্থানে কিন্তু তারা অনড় রয়েছেন। এই ছিল রোশন, আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজারে উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন থেকে হরসপুরকে নেওয়া হয়েছে ৩, আর গাজীপুর ৬ নামে একটি আসন বেড়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এসব বিষয়ে আরও বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয় এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছেন ইফতেখার। তবে শুরুতে সঞ্চয়, আপনার কাছে জানতে চাই, ব্রাহ্মণবাড়িয়ায় তো বেশ কিছুদিন ধরেই এই সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে বিক্ষোভ হচ্ছিল, স্থানীয়রা এখন কি বলছেন? রোশন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্গত বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন অর্থাৎ হরসপুর, বুধুমতি এবং চান্দরের ৩টি ইউনিয়নকে পুনর্বিন্যাসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরল আসনটির সঙ্গে যুক্ত করে গত ৩০শে জুলাই প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন। তারপর থেকে কিন্তু এই যে ৩ ইউনিয়নের যে বাসিন্দা, তারা কিন্তু আন্দোলন কর্মসূচি শুরু করে। বিশেষ করে তারা যথাযথ মহাসড়ক অবরোধ করে কয়েকটা, তারপরে কিন্তু নির্বাচন কমিশন বড় কর্মসূচি দেওয়া হয়েছিল। তারপর তারা লিখিতভাবে তার আপত্তি জানিয়েছিল এবং এই আপত্তির ভিত্তি করে কিন্তু গত ২৪শে আগস্টে শুনানি অনুষ্ঠিত হয়। এবং এরপরে গতকাল একবারে চূড়ান্ত পর্যায়ে বিজয়নগরের ২টি ইউনিয়ন অর্থাৎ চান্দুর এবং বুধুমতি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়ি ২ আসনের সঙ্গে যুক্ত করে কিন্তু চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এবং এটি নিয়ে আসলে এখানকার যে মানুষ, যারা বাসিন্দা আছে, তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমরা কথা বলেছিলাম এই যে যারা আসলে এই ৩টি ইউনিয়নকে বিজয়নগরের সঙ্গে পুনর্বহালের দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন, এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ, সেটির যিনি আহ্বায়ক আছেন ইমাম হোসেন, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা এই যে নির্বাচন কমিশন থেকে এখন যে বিজয়নগর ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়ি ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার ফলে এই দুই আসনের বাসিন্দারা কিন্তু প্রশাসনিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে তারা পুনর দাবি জানাচ্ছেন যে নির্বাচন কমিশন যেন তাদের সিদ্ধান্তটি বাতিল করে এই বিজয়নগরের ২টি ইউনিয়নকে যেন পুনরায় ব্রাহ্মণবাড়ি ৩ আসন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং সদর আসনের সঙ্গে যেন অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবিটি কিন্তু তিনি করছেন। এবং ইমাম হোসেন বলছেন যে তারা যে আন্দোলন কর্মসূচি তারা শুরু করেছিলেন, যদি বিজয়নগরকে অখণ্ড রাখতে, তারা কিন্তু সেই আন্দোলন কর্মসূচি তারা আবার শুরু করবেন এবং তারা আইনি লড়াই কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু দিয়েছেন। রোশন, জানিয়ে রাখি, এই বিজয়নগরের 3টি ইউনিয়ন অর্থাৎ হরসপুর, বুধুমতি এবং চান্দুরার মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় 1 লক্ষ। এবং এখন এই 2টি ইউনিয়নকে কিন্তু সরেল আসনগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে। তার ফলে আসলে এখানকার যারা বাসিন্দা, তারা কিন্তু বেশ হতাশা এবং কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু তারা ব্যক্ত করেছেন। রোশন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে যেই 2 আসনের সঙ্গে যুক্ত করার ফলে যে মিশ্র প্রতিক্রিয়া বিজয়নগরের 2 ইউনিয়ন বাসিন্দাদের, সেই সংক্রান্ত সবশেষ খবর। এবার আমরা গাজীপুরের পরিস্থিতি জানতে চাই। ইফতেখার, আপনি জানাবেন যে গাজীপুর গেলবারের থেকে একটি আসন বাড়িয়েছে, এক্ষেত্রে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তাদের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? ইলেকশন কমিশন থেকে আসলে যে সীমানা পুনর্নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনে কিন্তু গাজীপুরে নতুন করে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। আগে ছিল গাজীপুরের সংসদীয় আসনের সংখ্যা ছিল 5টি এবং নতুন গাজীপুর 6 নামে আরো একটি আসন রয়েছে। এই আসনটি মূলত গাজীপুর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড থেকে 39 নম্বর ওয়ার্ড এবং 43 নম্বর থেকে 57 নম্বর ওয়ার্ড, এই কয়েকটি ওয়ার্ডকে নিয়ে কিন্তু এই গাজীপুর 6 নতুন একটি আসন করা হয়েছে। এবং পাশাপাশি অন্যান্য যে আসনগুলো রয়েছে, সেগুলোর মধ্যেও কিছুটা কাটছাট করা হয়েছে, সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এবং এই গাজীপুরের যে সীমানা পুনর্নির্ধারণের কারণে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে তুলনামূলক এখানকার মানুষজন, স্থানীয় ভোটাররা কিন্তু এই আসন যে পুনর্বিন্যাস কিংবা সীমানা পুনর্নির্ধারণ, এটিকে কিন্তু ইতিবাচক ভাবে দেখছেন। কারণ আপনি জানেন যে গাজীপুরে কিন্তু বিপুল জনসংখ্যা রয়েছে, পাশাপাশি শিল্প নগরী, এবং এখানে প্রতিনিয়ত কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং আগে যেটি ছিল গাজীপুর 2 আসন, সেই 2 আসনেই শুধুমাত্র ভোটার সংখ্যা ছিল
প্রায় 8 থেকে 10 লাখের মতো ভোটার সংখ্যা ছিল এবং এই একটি আসনে প্রায় 10 লক্ষ যে ভোটার, সেই ভোটারকে আসলে একজন সংসদীয় যে এমপি প্রার্থী বা এমপি ছিলেন তার পক্ষে আসলে সেই মানুষকে যে সেবা নিশ্চিত করার সেটি অনেকটাই দুঃসাধ্য ছিল, যে কারণে এখানকার স্থানীয় বাসিন্দা এবং ভোটাররা মনে করছেন যে আসনটিকে কেটে ছোট করে দেওয়ায় এখন নতুন করে আরো একটি আসন সংযুক্ত করায় কিন্তু এখানকার স্থানীয় ভোটাররা এবং স্থানীয় মানুষরা কিন্তু সেবা নিশ্চিত হবে। পাশাপাশি যেহেতু শিল্প এলাকায় কিন্তু গাজীপুর বিসিক টঙ্গী একটি অংশ রয়েছে, পাশাপাশি কোনাবাড়ি কাশিমপুর সেখানেও একটি বিসিক এলাকা রয়েছে। এই শিল্প এলাকাকেও কিন্তু যে সাধারণ যে মানুষ তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে আসলে যে জনগণের যে প্রাপ্ত যে সেবা সেটি আসলে নিশ্চিত করা কিন্তু দুঃসাধ্য ছিল। সেই জায়গাটি থেকে আলাদাভাবে এই আসন নতুন করে বিন্যাস করা এবং নতুন একটা আসন সংযোজন করা এখানকার মানুষ কিন্তু খুশি এবং তারা বলছে পাশাপাশি কিন্তু এখানকার সামগ্রিক যে উন্নয়ন, যে উন্নয়নেও একটি প্রভাব ফেলবে বলে বলছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের এই দলীয় নমিনেশন নিয়ে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো প্রতি নির্বাচনের সময়, সেই সংকটটিও কিন্তু কেটে যাবে বলে এখানকার মানুষজন মনে করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। জাতীয় সংসদ নির্বাচনের আসনের পুনর্নির্ধারণ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এনে সবশেষ পরিস্থিতি জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, সড়ক অবরোধের সবশেষ কি পরিস্থিতি, আর এই যে আসন পুনর্নির্ধারণে কোন কোন এলাকায় যুক্ত হয়েছে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ফরিদপুরে মূলত 4টি সংসদীয় আসন বর্তমানে বিদ্যমান, এর আগে কিন্তু 5টি আসন ছিল। তো ফরিদপুর 4 নম্বর যে আসন রয়েছে ভাঙ্গা, সদরপুর এবং চরবদ্র, সেখান থেকেই মূলত বর্তমান নির্বাচন কমিশন 2টি ইউনিয়ন অর্থাৎ ভাঙ্গা উপজেলার মুন্সিরাবাদ এবং হামিদপুর ইউনিয়নকে কেটে তারা ফরিদপুর 2 সংসদীয় আসন নগরকান্দা সালতার সঙ্গে যুক্ত করেছে। মূলত এর প্রতিবাদেই আজ সকাল থেকে কিন্তু ভাঙ্গা, সদরপুর, চরবদ্র এলাকার কয়েকশো মানুষ আপনার মহাসড়ক দুটি অবরোধ করে রেখেছে সকাল 9টা থেকে, এবং ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের 2টি স্থানে, অর্থাৎ একটি হচ্ছে মুন্সিরাবাদ এবং অপরটি হচ্ছে হামিদ বাস স্ট্যান্ড, 2টি স্থানে পৃথকভাবে তারা অবরোধ করেছে। তাদের দাবি হচ্ছে পূর্বের যে অবস্থান ছিল ফরিদপুরের সেই 5টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে, এমনটি দাবি নির্বাচন কমিশনের বরাবর। অন্যথায় তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনটি ঘোষণা দিয়েছে। আমি এই অঞ্চলে মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে যখন বর্তমান নির্বাচন কমিশন সংসদের আসন পুনর্বিন্যাসের যে কার্যক্রম শুরু হয় তখন কিন্তু ওই ফরিদপুর ভাঙ্গা আসন অর্থাৎ ফরিদপুর 4 আসনের যে প্রার্থী যারা আছেন সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু এবং ওই অঞ্চলের মানুষও কিন্তু সরকারের নির্বাচন কমিশন বরাবর কিন্তু তারা আবেদন করেছিল যে ফরিদপুর 4 আসন 2টি ছিল, 4 এবং 5, অর্থাৎ সদরপুর এবং চরবদ্র নিয়ে একটি আসন ছিল এবং ভাঙ্গা নিয়ে একটি আসন ছিল। তো তাদের দাবিটা হচ্ছে যে আগে যে অবস্থানে ছিল অর্থাৎ সদরপুর এবং চরবদ্র উপজেলা নিয়ে ভাঙ্গা 5 এবং ভাঙ্গা আসন নিয়ে ভাঙ্গা 4 করার যে দাবি, সেই দাবিতে তারা আবারও পুনর্ব্যক্ত করে এই আন্দোলনটি করছে। এবং এই আন্দোলনের ফলে কিন্তু প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের কয়েকশো গাড়ি দুই পাশে জড়ো হয়েছে। পুলিশ যদিও তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে অবরোধ প্রত্যাহার করার জন্য, কিন্তু তারা সেই কথাটি এখনো মানছে না। তারা এখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেই চলছে। যদিও এই বিক্ষোভ প্রদর্শনের কারণে 1.5 ঘন্টা ব্যাপী কিন্তু এই অঞ্চলের যে সড়কে যাতায়াত করছে যে যানবাহনগুলো সেগুলো যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছে, এবং তারা অনেক দূরে ঢাকা থেকে যারা বরিশাল যাচ্ছে বা ঢাকা থেকে যারা খুলনা যাচ্ছে অথবা খুলনা থেকে যারা ঢাকা যাচ্ছে তাদের কিন্তু একটু বিড়ম্বনা পড়তে হচ্ছে এই ঘন্টা 1.5 ধরে, এমনটি আমরা জানতে পেরেছি। তো সব কথা হচ্ছে যে সর্বশেষ কথা হচ্ছে ফরিদপুরের বাসীর দাবি কিন্তু যে ফরিদপুরের যে 5টি সংসদীয় আসন ছিল ফরিদপুর 1, 2, 3, 4 এবং 5, এই 5টি আসন পুনরায় সরকারের নির্বাচন কমিশনের কাছে দাবি যে তারা তাদের বিবেচনায় রেখে যদি সেটা ঘোষণা করে সেক্ষেত্রে তাদের সকল আন্দোলন এবং বিক্ষোভ তারা প্রত্যাহার করবে এমনটি তারা প্রত্যাশা করছে। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। জাকসুর হল সংসদ পর্যায়ে 63টি পদে প্রার্থী খুঁজে পায়নি নির্বাচন কমিশন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছে এমন পদের সংখ্যাও শতাধিক। এসব পদের অধিকাংশই ছাত্রী হলের। সাইবার বুলিংয়ের সংখ্যায় নারীদের
অংশগ্রহণ কমেছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এদিকে প্রার্থী সংকটের প্রভাবে ভোটাররা কতটুকু উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন সেই শঙ্কা এবং প্রশ্ন তুলেছেন জাকসুর প্রার্থীরা। তবে নির্বাচন কমিশনের সদস্য সচিবের দাবি, ভোটার কম বেশির উপর নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নির্ভর করছে না। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় 12,000 শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের সব আসনে প্রার্থী খুঁজে পেলেও হল সংসদ পর্যায়ে প্রার্থী খুঁজতে দ্বিধায় পড়তে হবে ভোটারদের। কেননা 21টি হলের মোট 315টি পদের মধ্যে 165 পদেই হবে না কোনো নির্বাচন। ছাত্রীদের 10টি আবাসিক হলের মধ্যে 5টি হলের ভিপি পদে নেই কোনো প্রতিদ্বন্দ্বী। সবচেয়ে করুণ দশা 13 নম্বর ছাত্রী হলে। এখানে কোরাম পূর্ণ হওয়ার ন্যূনতম সংখ্যা 4 জন প্রার্থীও পাওয়া যায়নি। সন্তোষজনক প্রার্থী নেই ছাত্রদের হলগুলোতেও। 11টি হলের মধ্যে অন্তত 6টি হলে একাধিক পদে প্রার্থী নেই। আর যেসব পদে ভোট হবে সেসব পদেও নেই কোনো প্রতিদ্বন্দ্বিতার আভাস। বলছিলাম যে আচ্ছা ঠিক আছে ডোপ্রেস যদি হয়। কোনো প্রার্থী মনে করেন সাইবার বুলিং এর কারণেই জাকসুর হল সংসদে নারী প্রার্থীদের সংখ্যা অনেক কমেছে। যদি আমাদের প্রশাসন একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন পরিচালিত করতে পারে এবং সেখানে যদি কোনো ধরনের রাজনৈতিক দল বা ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির কোনো বায়াসনেস না থাকে, আমাদের যদি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের উপহার স্বরূপ দিতে পারে, আর যদি এই জাকসুর যে নির্বাচন করার প্র্যাকটিস অব্যাহত থাকে, তাহলে আমি আশা করছি ভবিষ্যতে প্রার্থীরা আরও অনেক বেশি উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হবে। আগে যেমন আওয়ামী লীগ কিছু হলেই শিবির ট্যাগ দিত, তো এখানে কোনো নারী অপিনিয়ন দিলেই তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে, সিম্পল একটা রাইটের কথা বলে, এমনকি সে কোনো অপিনিয়নও দিচ্ছে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কতটুকু উৎসবমুখর হবে সেই প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। প্রার্থী সংকটে ভোটারের উপস্থিতি কম হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। নির্বাচনকে আকর্ষণীয় করে তুলতে নির্বাচন কমিশনের উদাসীনতার অভিযোগ প্রার্থীদের। প্রচ্ছন্নভাবেই এমন একটা রেজিমে বড় হয়ে উঠেছে, তারা নির্বাচনকে খানিকটা ভয় পেতে শিখেছিল। ওই জায়গা থেকে কিছু জড়তা এবং আরও কিছু প্রতিবন্ধকতার জন্য এবছর প্রার্থিতার জায়গাটায় দেখা যাচ্ছে বিশেষত নারীরা একটু পিছিয়ে আছেন। লেভেল প্লেইং ফিল্ড যে পাওয়ার কথা, সবার জন্য আসলে সমান আচরণবিধির প্রয়োগ, সবার জন্য সমান আসলে সুযোগ তৈরি, সেই সুযোগ তৈরির জায়গায় প্রশাসনের অনেক ঘাটতি রয়েছে। জন্য প্রশাসনের প্রতি একটা সফট অনাস্থা রয়েছে শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই প্রার্থিতার কিংবা হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা, গণতান্ত্রিক চর্চা করতে আগ্রহী হয়, এই জায়গাটা একটু ঘাটতি তৈরি হয়েছে। আমার মনে হয় প্রশাসনের এই জায়গায় দায় নেওয়ার জায়গা রয়েছে। তবে দায় নিতে নারাজ নির্বাচন কমিশন, বরং দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না এমন আশায় আছেন কমিশনের দায়িত্বশীলরা। আসলে আমাদের দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জাকসুর যে গঠনতন্ত্র আছে, সেখানে ভোটিং আমাদের এই পর্যন্ত কতটুকু ভোট হলো সেটার চেয়ে পার্টিসিপেটরি কতটুকু হলো সেটা ইম্পর্টেন্ট। তো আমরা চাই যে ম্যাক্সিমাম ভোট কাস্টিং হবে, আমরা আশা করি। নির্বাচন জমজমাট করতে প্রার্থীদের নিয়ে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস নির্বাচন কমিশনের। হল সংসদ পর্যায়ে প্রার্থীর সংখ্যা কম থাকায় জাকসু আদৌ কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন যেমন তৈরি হয়েছে, তেমনি এই সংখ্যাও তৈরি করেছে জাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা কম হবে কিনা। তবে 33 বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন যদি প্রতি বছরই আয়োজন করা যায়, তবে সংকট কেটে গিয়ে সম্ভাবনার দেখা মিলবে, এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা। হোসেন জাহিদ, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। চট্টগ্রামের বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে 90 টাকা। এদিকে সিলেটে খুচরা এবং পাইকারি বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। নিয়ে আরও বিস্তারিত জানাতে নগরের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম এবং সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। তবে শুরুতেই ফয়সাল, আপনার কাছে জানতে চাই, এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি, এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, আমরা দেখছি যে গত সপ্তাহে যে পেঁয়াজ ক্রেতারা 70 থেকে 75 টাকায় কিনেছেন, সেটা এই সপ্তাহে তারা কিনছেন 90 টাকা কেজি দরে, অর্থাৎ প্রায় 15 থেকে 20 টাকা কেজি দরে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ক্রেতাদের। এবং ক্রেতারা আসলে প্রতি শুক্রবার এসেই কোনো না কোনো পণ্যের দাম বাড়তি পান। এবার পেঁয়াজের দাম তারা বাড়তি পাচ্ছেন, পাশাপাশি ডাল এবং আটা ময়দার দামও বাড়তি আছে। এবং পেঁয়াজের দাম বাড়ার পেছনে বিক্রেতারা মূলত বলছেন যে আসলে ভারত থেকে মাঝখানে যে পেঁয়াজ এসেছিল,
আমদানি করা হয়েছিল, সে পেঁয়াজ হঠাৎ করেই আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই দামটা বাড়তি এবং দেশি যে পেঁয়াজ সেটি মূলত বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। এবং আমরা যেটি দেখছি যে আসলে অনেক ক্রেতাই প্রতি শুক্রবার বাজার করেন এবং তারা আসলে যে পরিমাণ পেঁয়াজ কিনেন তারা কিন্তু পরিমাণের চাইতে কিছুটা কম পেঁয়াজ কিনছেন। পাশাপাশি অন্যদিকে আদা এবং রসুনের দাম কমেছে, আদার দাম প্রায় 10 থেকে 15 টাকা কেজি দরে কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। রসুনের দামও কমেছে এবং এই দুটো পণ্য কিন্তু একেবারেই সন্তোষজনক আছে। তবে আমরা দেখছি যে আসলে অসন্তোষ আছে ডালের দাম নিয়ে, যেটি দেশি মসুর ডাল, চিকন মসুর ডাল যেটিকে বলা হচ্ছে, সেটির দাম নিয়ে কিন্তু অসন্তোষ আছে। সেটি কিন্তু কেজি প্রতি 25 থেকে 30 টাকা বেড়েছে, যেটি গত সপ্তাহে বা 10 দিন আগেও বিক্রি হয়েছিল 130 থেকে 35 টাকায়, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 165 টাকা 70 টাকায় 170 টাকায় কেজি দরে। এবং আটা এবং ময়দার দামে আমরা ঊর্ধ্বগতি দেখছি। গত প্রায় 10 দিন ধরে এই আটা ময়দার দাম নিয়ে এক ধরনের অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে। বিশেষ করে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে আটা ময়দা সরবরাহে এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে এবং মূলত যে কোম্পানিগুলো আটা ময়দা সরবরাহ করেন তারা সেই কাঙ্ক্ষিত আটা ময়দা তাদেরকে সরবরাহ করতে পারছেন না বিধায় সেটির দাম বাজারে পড়ছে এবং কেজি প্রতি 5 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা, এখন যেটির দাম আসলে 55 টাকায় বিক্রি হচ্ছে এবং ময়দার দামও কিন্তু কেজি প্রতি বেড়েছে 2 টাকার মতো। এবং যারা বিক্রেতা আছেন তারা মূলত বলছেন যে এই গম আমদানির যে বিষয় থাকে আটা এবং ময়দার জন্য, কোম্পানিগুলো সেইভাবে গম আমদানি করতে পারছেন না বলেই মূলত এই আটা এবং ময়দার দামের বাড়তি প্রভাব দেখা যাচ্ছে বাজারে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই ডালের দামের পাশাপাশি যেই আটা ময়দার দামের বৃদ্ধি এবং তার সাথে পেঁয়াজের বাড়তি দাম কিন্তু ক্রেতাদের উপর এক ধরনের চাপ তৈরি করছে। এবং এখানে যারা আসেন চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে, তারা প্রতি শুক্রবারে কোনো না কোনো পণ্যের বাড়তি দাম পান। এই সপ্তাহে তারা আটা ময়দা ডালের সাথে পেঁয়াজের বাড়তি দাম পাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা তাদের যেই বাজেট থাকে সেই বাজেটে কম পণ্য কিনে তারা মূলত ঘরে ফিরছেন। এক্ষেত্রে তারা বলছেন যে আসলে যেই বাজার মনিটরিংয়ের বিষয়গুলো সেগুলো যদি নিয়মিত কাঁচা বাজারগুলো এবং পাইকারি পর্যায়ে যদি নিয়মিতভাবে করা যায় সেক্ষেত্রে সরকার যদি একটু আগের চাইতে অনেক বেশি সচেষ্ট হয় তবেই আসলে ক্রেতারা বাজারে এসে সন্তুষ্ট হবেন। এবার আমরা একটু সবজির বাজার পরিস্থিতি জানতে সন্দীপ শুভর সাথে যুক্ত হয়েছে। শুভ, জানাবেন যে কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে, বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, এই সবজির বাজার নিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতাটা কিন্তু আমরা গত 2 মাস যাবৎ টের পাচ্ছিলাম এবং আজকে যখন আমরা বাজারে এসেছি তখন কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে সবজির দাম এবং ক্রেতাদের চরম অসন্তুষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। প্রতিটি সবজির দামই কিন্তু 10 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 20 টাকাও বেড়েছে। আমি যদি আজকের বাজার দর সম্পর্কে আপনাকে একটু বলতে চাই, শুরুতে আমি যে দাম দর আজকে আমরা সকাল থেকে এসে দেখেছি সেটিতে গড় প্রতি কিন্তু 100 থেকে 110 টাকা প্রতিটি সবজির ক্ষেত্রে বিক্রি হচ্ছে। তো প্রথমে আমি একটু করলার কথা বলতে চাই। করলা পাইকারি বাজারে 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে কিন্তু 100 থেকে 110 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে যদি আমি মূলার কথা বলি, মূলার দামও কিন্তু বেড়েছে। মূলার দাম বেড়ে গিয়ে কিন্তু পাইকারি বাজারে 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 80 থেকে 85 টাকা, কোনো কোনো জায়গায় 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি ঢেঁড়সের কথা বলি, ঢেঁড়স কিন্তু আজকের বাজারে 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। টমেটো সবচেয়ে বেশি দাম বেড়েছে। টমেটো আজকের খুচরা বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায় এবং সেটি পাইকারি বাজারে 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি ঝিঙ্গার কথা বলি, ঝিঙ্গা কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা এবং সেটি কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছিল, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে 10 থেকে 15 টাকা কিন্তু বেড়ে গেছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য সবজির কথা বলি, বিশেষ করে শশার একটা প্রবণতা সবাই থাকে শশা খাওয়ার সালাদের জন্য, সেই শশার দামও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। 80 থেকে 90 টাকা শুধু শশা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও বেড়েছে। কাঁচামরিচ আমরা দেখেছিলাম যে 200 টাকায় বিক্রি হচ্ছিল গত সপ্তাহে, কিন্তু আজকের বাজারে 220 টাকায় বিক্রি হচ্ছে। ভাবে কিন্তু যদি আমি বিভিন্ন পদের শাকের কথা বলি, লাল শাক বা যে পুঁই শাক রয়েছে, ডাঁটা শাক রয়েছে, সেগুলো কিন্তু 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে প্রতি আটা এবং প্রতিটি সবজি, বিশেষ করে শাকের দাম কিন্তু বেড়ে গেছে। শাক এবং সবজি উভয় পদের সবজি। আমি যদি একটু আপনাকে বলতে চাই, এই ছোট আকারের যে লাউগুলো রয়েছে অর্থাৎ মিডিয়াম সাইজের, সেগুলো কিন্তু একটু আগে এখানকার বিক্রেতা 140 টাকা দাম চেয়েছেন বিক্রেতাদের কাছে, তখন ক্রেতাদের কাছে, তখন ক্রেতারা
তারা কিন্তু আসলে অনেকটাই নাবিশ্বাস হয়ে পড়ছে। বিশেষ করে মধ্য আয়ের যারা রয়েছেন বা নিম্ন আয়ের যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়ে গেছেন। তারা বলছেন যে এই অবস্থায় মনিটরিং এর কোনো বিকল্প নেই, বাজার মনিটরিং প্রয়োজন, সিন্ডিকেট আছে কিনা সেটি প্রশাসন খতিয়ে দেখা প্রয়োজন। তো এই ছিল আসলে সিলেটের কাঁচা বাজার থেকে আমার কাছে সবশেষ। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে সিলেট এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে বরিশালের পাইকারি বাজারে লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মন, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে বাজারে বাড়তে থাকে ক্রেতা সমাগম, তবে বাড়তি দামে হিমশিম ক্রেতা। অনেকেই ইলিশের দাম শুনে ফিরেছেন খালি হাতেই। পাইকারি বাজারে 1200 গ্রামের প্রতি মন ইলিশ বিক্রি হচ্ছে 1,08,000 টাকায়, আর 1 কেজি সাইজের ইলিশের মন 1 লাখ টাকা। এতে খুচরা পর্যায়ে 1200 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2700 থেকে 2750 টাকায়, আর 1 কেজি মাছ কিনতে গুনতে হচ্ছে 2250 থেকে 2600 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহের কম থাকায় বাড়তি ইলিশের দাম। ফেনীর দাগনভূঞা উপজেলায় অনিয়ন্ত্রিত জোয়ার ভাটায় প্রকট আকার ধারণ করেছে নদী ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে স্কুল, রাস্তাঘাট, বসত বাড়ি এবং ফসলি জমিও। ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হয়েছে প্রকল্প। সোলেমান ডালিমের প্রতিবেদন। ফেনীর দাগনভূঞা উপজেলার মাতভূঞা ইউনিয়নের করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী 4 শতাধিক। স্কুলটির 7ম শ্রেণীর একটি কক্ষ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন। ঝুঁকিতে পুরো 4তলা ভবন আর স্কুলের শহীদ মিনার। খেলার মাঠের একাংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। এই নদী ভাঙনের কারণে আমাদের স্কুলের একটি ভবনের এক অংশ প্রায় নদীতে বিলীন হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের শহীদ মিনারটাও নদীতে বিলীন হওয়ার পর্যায়ে রয়েছে। অত্র বিদ্যালয়ের একটিমাত্র খেলার মাঠ রয়েছে, যেটি পুরো ইউনিয়নে খেলার মাঠ হিসেবে পরিচিত, এবং প্রাইমারি স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ের খেলার অংশগ্রহণমূলক অনুষ্ঠানগুলো এই মাঠে হয়। সেই মাঠের উত্তর পশ্চিম অংশ প্রায় বিলীন হয়ে গেছে, যা শিক্ষার্থীদের খেলাধুলা এবং মানসিক বিকাশে খুব বাধাগ্রস্ত হচ্ছে। ছোট ফেনী নদী, কাটাখালী নদীর এমন ভাঙন পরিস্থিতিতে দিশেহারা তীরবর্তী মানুষ। চোখের সামনে রাস্তাঘাট, ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শত শত পরিবার। উত্তর আলিপুর গ্রামে ছোট ফেনী নদীর রাস্তা নদীতে বিলীন হয়ে যাওয়ায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া মোমারেজপুর গ্রামের বেগের বাজার থেকে বটতলা বাজার সড়কের 4 কিলোমিটার অংশেও ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ঝুঁকিতে পড়েছে মিয়াজির ঘাট ব্রিজ, স্কুল, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাও। মুসাফর সুইচ গেটটা যদি দ্রুত স্থাপন করা হয় তাহলে মানুষ উপকৃত হবে। ওই বান ছুড়ার পরে তো বাংলার পরে তো এখানে ভাঙতেছে, সব স্কুল ভাঙি যেতেছে, বাইকের ভাঙি যেতেছে, রোড ভাঙি গেছে, আমার বাড়িও দূরে ভাঙি যাবে, কিন্তু যদি আমার এখান থেকে সারিয়ে দিই গার্ডওয়াল টানেন তা আমার বাড়িটা রক্ষা হইল। পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তারা, আর ভাঙন রোধে প্রকল্প পরিকল্পনায়ও আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্বল্প বাজেটে একটা কাজ করতেছি, এটা আসলে আমাদের স্থায়ী সমাধান না। আমাদের স্থায়ী সমাধান সেটা হচ্ছে মুসাফর ক্লোজার ঠিক হলেই আমাদের স্থায়ী সমাধান হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এখানে প্রায় 6.5 কিলোমিটার প্রজেক্ট ওয়ার্ক হবে। এটার জন্য ইতিমধ্যে প্রাক্কলন করা হয়েছে, খুব তাড়াতাড়ি দরপত্র আহ্বান করে এই কাজ শুরু হবে, যাতে এই কাজের শুরু হওয়ার মধ্যেও যাতে কোনো ক্ষয়ক্ষতি ব্যাপক না হয়, এজন্য আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। ভাঙন রোধে আশ্বাস নয়, এলাকাবাসী চান দ্রুত এর স্থায়ী সমাধান। দাগনভূঞা বেকের বাজার জর্বাপুকুর সড়ক, এই সড়কটি দিয়ে প্রতিদিন 20,000-এর বেশি মানুষ চলাচল করে। গত কয়েকদিন আগেও এই সড়কটি অক্ষত থাকলেও এখনো তা নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা বলছেন অস্থায়ী 9-6-এর কাজ নয়, মুসাফর ক্লোজার নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানই দিতে পারে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাধান। সোলেমান ডালিম, এখন ফেনী।
বরগুনায় কমছেই না ডেঙ্গুর প্রাদুর্ভাব। গেল ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ জন ডেঙ্গু রোগী। এছাড়া আইসিইউ সিসিইউ ইউনিটের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী এবং তার স্বজনরা। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালে বর্তমানে কি পরিমাণ রোগী ভর্তি রয়েছে, আর দীর্ঘদিন ধরে যে আইসিইউ সিসিইউর সংকট, সেই সমাধানে কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে কিনা? রোশন, বিশেষজ্ঞরা গত মাসের শুরুতেই সতর্কবার্তা দিয়েছিল যে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব পুনরায় বাড়তে পারে, এবং সেটি হয়েছে। আমরা দেখেছি যে আগস্টের শুরু থেকেই যে ডেঙ্গুর স্রোত সেটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে বরগুনা জেলায়, এবং সেপ্টেম্বরের ১ সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত পরিসংখ্যানটি আপনাকে জানিয়ে রাখি যে ১ সেপ্টেম্বর ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৪৭ জন, ২ সেপ্টেম্বর ৫৭ জন, ৩ সেপ্টেম্বর ৪০ জন এবং ৪ সেপ্টেম্বর গতকালকে ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, এবং আজকে সকালে ১১টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেলায়। এবং এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬,২৫৭ জনে। যদিও এই হিসাব নিয়ে একটি মতবিরোধ রয়েছে যে আক্রান্তের সংখ্যা যেটি বলেছি ৬,২৫৭ জন, এটি বরগুনা সদর হাসপাতাল কিংবা অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে চিকিৎসা নিতে এসে যারা শনাক্ত হয়েছেন তাদের সংখ্যা। যদিও এর বাইরে প্রাইভেট ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে যারা চিকিৎসা নিতে এসে শনাক্ত হয়েছেন তাদের সংখ্যা নেহাত কম নয়। অনেকেই বলছেন এই সংখ্যাটি ১০,০০০ ছাড়িয়ে যাওয়ার কথা বলছেন অনেকেই, এবং এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর যে মিছিল সেটি কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। এ পর্যন্ত জেলায় বরগুনা সদর হাসপাতাল, অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্স, এই সরকারি যে হিসাব সেই হিসাবে মৃত্যুর সংখ্যা ৮ জন, এবং বেসরকারি হিসাবে যারা বাড়িতে কিংবা বরিশালে, ঢাকায় উন্নত চিকিৎসা নিতে গিয়ে মারা গিয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাদের সংখ্যা ৩৭ জন। তো দেখা যায় এবছরে মোট মৃতের সংখ্যা ৪৫ জনে, এবং এই সংখ্যাটি কিন্তু এখানকার যারা রোগী স্বজন তাদের ভাবিয়ে তুলছে। তারা বলছেন যে হাসপাতালে যেহেতু সংকট রয়েছে, আইসিইউ সিসি ইউনিট না থাকা এখানকার রোগীরা কিন্তু বিড়ম্বনায় পড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই জেলার বেশিরভাগ মানুষ যারা শনাক্ত হচ্ছেন ডেঙ্গুতে তারা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। তারা উন্নত চিকিৎসা নিতে গিয়ে যেমন খরচ মেটাতে, চিকিৎসা ব্যয় মেটাতে যে একটা বিড়ম্বনায় পড়ছেন, তেমনি এখানে আইসিইউ সিসিইউ না থাকায় কিন্তু এখানে যে ডেঙ্গুতে আক্রান্তের ফ্লুইড ম্যানেজমেন্টের বিষয়টি সেটি কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে। যদিও এখানকার স্বাস্থ্য বিভাগ কিংবা সিভিল সার্জন তারা চেষ্টা করছেন, প্রাণপণ চেষ্টা করছেন বলা চলে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময় এই হাসপাতালে আইসিইউ এবং সিসি ইউনিটটি স্থাপন সহ এখানে জনবল যে সংকট সেই সংকট মেটাতে তারা পদক্ষেপ নিচ্ছেন। এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই হাসপাতাল কিংবা অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ১২০ জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তো এখানকার সচেতন মহল বলছেন যে সচেতনতার বিকল্প নেই, পাশাপাশি প্রশাসনকে দ্রুত সময় নিতে হবে পদক্ষেপ। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রওশন, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। নাটোরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বর্তমানে সদর হাসপাতালেই ভর্তি রয়েছে ২২৯ জন রোগী, তবে বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। রোগীদের সেবা দিতে সেনাবাহিনীর পক্ষ থেকেও চালু করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। এদিকে কারণ অনুসন্ধানে সেখানে গেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝাউতলা এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, আইইডিসিআর এর প্রতিনিধি দল অনুসন্ধানে কোনো কিছু পেয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর পৌরসভার যে ২ নম্বর ওয়ার্ড রয়েছে ঝাউতলা এলাকা। এই জায়গাতেই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। তবে আপনি যেমনটি বলছিলেন যে আইইডিসিআর এর যে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল তারা গতকাল রাতে নাটোরে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে তারা নাটোর সদর হাসপাতালে অবস্থান করছে। সেখানে জেলা সিভিল সার্জন রয়েছেন, সেই সিভিল সার্জনের কাছ থেকে তাদের যে বিষয়গুলো জানার তারা সেটিকে কিন্তু এখন জানছে। তবে আমরা জানতে পেরেছি যে হয়তো আর কিছুক্ষণ পরে তারা এই যে এলাকা থেকে এই ডায়রিয়ার প্রকোপটা বৃদ্ধি পেয়েছিল সেই এলাকায় তারা আসবে এবং এখানে তারা সাধারণ মানুষ এবং যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গে কথা বলবেন এবং এই আইইডিসিআর এর যে প্রতিনিধি দলের প্রধান রয়েছেন থোয়াই প্রিন্স, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা কিভাবে এটি আসলে ছড়িয়ে পড়লো সেই বিষয়ে তারা কথা বলবেন এবং
আর কোনো বিষয় রয়েছে কিনা বা কিভাবে এই ডায়রিয়ার প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে তারা কথা বলবেন আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখন সদর হাসপাতালে 229 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং তবে আগের তুলনায় কিন্তু যে ডায়রিয়ার প্রকোপটা সেটি কিছুটা কমেছে এবং কিছু রোগী কিন্তু এখনো সদর হাসপাতালে ভর্তি হচ্ছে এবং আরো কিছু জেলা সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরিফিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগের তুলনায় ডায়রিয়ার যে প্রকোপটা ছিল সেটি হয়তো কিছুটা কমেছে এবং অনেকেই যেহেতু হাসপাতালে জায়গা হচ্ছে না, অনেকের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, সেই কারণে কিন্তু অনেক রোগী তারা হাসপাতালে ভর্তি হওয়ার পরে কিন্তু তারা বাসায় বাসায় তারা থাকতেন এবং যে স্যালাইন, খাবার স্যালাইন সহ বিভিন্ন যে উপকরণ রয়েছে সেই উপকরণগুলো কিন্তু হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এদিকে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ডায়রিয়ার যেহেতু ডায়রিয়ার রোগীদের হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেনাবাহিনী তারা একটু অস্থায়ী ক্যাম্প চালু করেছে এবং সেখানে ডায়রিয়া রোগীদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলে যদি বলি যে আইইডিসিআর এর যে প্রতিনিধি দল রয়েছে তারা এখানে এসে কথা বলে হয়তো ডায়রিয়ার যে প্রকোপটা বৃদ্ধি সেটি কি কারণে সে বিষয়ে তারা কথা বলবেন। রওশন। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন। নোয়াখালীর ব্যস্ত সড়কেই চলছে দখল যুদ্ধ। সড়ক মহাসড়কের দুপাশে ইট, বালু আর গাছের গুড়ির বিশাল স্তূপ। মাইজদি থেকে চাটখিল পর্যন্ত 34 কিলোমিটার সড়কের 2 শতাধিক স্থানের একই চিত্র। এতে সড়কে বেড়েছে দুর্ঘটনা এবং দুর্ভোগও। নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালীর মাইজদি চৌরাস্তা সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। তবে দুপাশে ইট, বালু, খোয়া আর গাছের গুঁড়ি এমনভাবে রাখা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটি কোনো গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ওপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছে প্রভাবশালী চক্র। এতে দিন দিন কমেছে সড়কের প্রশস্ততা। যেখান দিয়ে ছোট বড় যানবাহন পাশ কাটাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। প্রায় 100 জায়গার মতো ইট, সিমেন্ট, বালু দিয়ে যে জায়গার রাস্তার পাশে ব্লক করে রেখেছে রাস্তাগুলো। স্কুলে যাওয়ার সময় আমরা বালুগুলো আমাদের চোখে এসে নাকে পড়ে, আমাদের নানান সমস্যার সৃষ্টি হয়। এই বালুগুলো উড়ে, ইটের বালু আমাদের ইউনিফর্মে পড়ে, তো বাসায় গিয়ে মনে করেন এগুলো কাজ হয়ে যায়, এগুলো আমাদের প্রতিদিন ধোয়া লাগে। রোডে চলাফেরা করে ধুলাবালা মানুষের নাকের ভিতরে ঢুকে, চোখে মুখে ঢুকে, তারপরে মানুষের সর্দি কাশি জ্বর হয়। একই চিত্র জেলার চৌরাস্তা সোনাইমুড়ি ও সোনাইমুড়ি চাটখিল সড়কের। দখল হওয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে ওঠানামা করা হচ্ছে মালামাল। কোথাও কোথাও ড্রেনের ওপর ইট বালু রাখায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সিমেন্ট, বালু, আমরা কঙ্কর বা আপনার ইটা ফেলাই রাখলে মনে করেন যে এগুলো তো আমাদের সমস্যা। জায়গাটা ইট বালু থাকে, তো উল্টা একটা যদি অটো আসে, উল্টা আসলে ডাইনে নিলে আমাদের একটা অসুবিধা হয়, তো উল্টা বাঁচাতে গিয়ে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ি গেলে স্ট্রেস ভাঙি যায়, গেলে চাকার বাইক হয়ে আসে, সাইডে মানুষ থাকলে মানুষের গা বেয়ে যায়, দোকানের মধ্যে যে পড়ে মানুষের সমস্যা হয়। প্রকাশ্যে এত কিছুর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আর নিজেদের অপারগতার কথা বলছে সড়ক বিভাগ। কিছু পানিশমেন্ট যদি করা না হয় তাহলে আসলে এটার কোনো সমাধান পাচ্ছি না আমরা। আসলে মানে এইভাবে ঠিকভাবে হচ্ছে না আর কি। আমরা বললে আবার কয়েকদিন পরে আবার চলে আসে। তো আমরা প্রশাসনের সাথে কোলাবোরেট করে আমরা এটা উচ্ছেদের ব্যবস্থা করব। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ও সড়ককে চলাচলের উপযোগী করতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী সরানো সময়ের দাবি বলে মনে করেন স্থানীয়রা। এখন নোয়াখালী। বই পড়ার কৃতিত্বের জন্য চট্টগ্রামে 106টি স্কুলের 6000-এরও বেশি শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং গ্রামীণফোন। নগরীর জিএসসি কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, পাঠ্য বই একজন মানুষকে চাকরির জন্য তৈরি করে, অন্যদিকে গল্প সাহিত্য একজন শিক্ষার্থীর মুক্ত ভাবনার এবং আলোর পথের সন্ধান দেয়। তাই নতুন প্রজন্মকে নৈতিক এবং মানবিক করে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে জানান তারা। অনুষ্ঠানের 90টি স্কুলের 5300 শিক্ষার্থী এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও 16টি স্কুলের শিক্ষকদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে দেশ বরেণ্য সাহিত্যিক, লেখক, চট্টগ্রামের মেয়র এবং গ্রামীণফোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জের বিহারহাটে গাছে গাছে শামুক খোল পাখির মেলা। পাখির কলতানে মুখর পুরো এলাকা।
আত্মীয়র মতো পাখিগুলো মার্চে এসে আবার নভেম্বরেই চলে যায়। একদল তরুণ এলাকার এসব পাখিদের জন্য গড়ে তুলেছে অভয়ারণ্য। তাদের দাবি, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতাও। রাজীব সেলিমের প্রতিবেদন। সবুজ পাতার ফাঁকে গাছের ডালে বসেছে পাখিদের রাজসভা। একটি দুটি নয়, কমপক্ষে 20টি গাছে বাসা বাঁধায় গড়ে উঠেছে পাখির রাজ্য। লম্বা পা আর শামুক ভাঙার জন্য বিশেষ ঠোঁটওয়ালা শামুকখোল পাখি 2017 সালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের ঘোষণায় পাখির রাজ্য স্বীকৃতিও পায়। 2012 সালে প্রথমবার কিছু পাখি এসে বাসা বাঁধে গ্রামের একটি বটগাছে। শুরুতে পাখির চেঁচামেচি আর বিষ্ঠায় বিরক্ত হলেও ধীরে ধীরে তাদের প্রেমে পড়ে যায় এলাকাবাসী। শিকারি এলে প্রতিরোধ করে গড়ে তোলেন পাখির অভয়াশ্রম। জোড়ায় জোড়ায় থাকে, তাই মানিকজোড় হিসেবে পরিচিত এই পাখির ভালোবাসা ছড়িয়ে পড়েছে সারা গ্রামে। প্রায় 5000 শামুকখোল পাখি রয়েছে বিহার গ্রামে। এত সম্পর্ক হয়ে গেছে, পাখি আমার কাউকে মারতেও দেয় না। বাড়িতে লোকজন আছে পাখি মারার জন্য বা ধরার জন্য, আমরা মারতে দেই না। এখন এলাকার লোকজন এতটাই সচেতন হয়ে গেছে যে পাখি আর পড়ে থাকলেও কেউ হাত দেয় না পাখিতে। যে পাখিগুলো যখন বিভিন্ন আদার করে যখন এই বন্দরের দিকে ফেরে বা বাসার দিকে ফেরে, মনে হয় যে ওই একই সাথে যখন 10-20টা বিমান গেলে যখন সবাই চায় থাকে, পাখির দিকে সবাই চায় থাকে। শামুকখোলের আগমনের পর থেকেই সক্রিয় হয়ে ওঠে স্থানীয় স্বেচ্ছাসেবীরা। পাখি শিকার না করা, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতন করেন স্থানীয়দের। এক পর্যায়ে পাখি রক্ষায় ভূমিকা রাখেন গ্রামবাসী। এখানে তারা মূলতভাবে আসে বাচ্চা ফোটানোর জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। তো আমাদের এই যে তাদের যে রক্ষার প্রচেষ্টা, তারা যে আমাদের এই এলাকাটাকে বেছে নিয়েছে, এটার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। এখন আমাদের একটাই চাওয়া, বন অধিদপ্তর থেকে যাতে বিহারকে সংকট এলাকা হিসেবে দেখতে চায়। অতিথি পাখির সাথে মিশে থাকলেও শামুকখোল দেশীয় পাখি, তবে যাযাবর শ্রেণীর। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে থাকে। শীতে খাবারের সন্ধানে বাসা বাঁধে বিল অঞ্চলে। বছরে বেশি সময় পাখি এখানে থাকে, তাই নিয়মিত খোঁজ রাখা হয় জানান বিভাগীয় বন কর্মকর্তা। এরা যেহেতু লোকাল মাইগ্রেটরি বার্ডসের আপনার নেচারেই হচ্ছে তারা শুধু যেহেতু যাযাবর পাখি, ওরা যাযাবরের মধ্যে ঘুরবে, আপনি কোথাও এদেরকে স্থির রাখতে পারবেন না। সুতরাং এই মুহূর্তে আমরা যেটা মনে করতেছি যে বিহারে যেটা আছে এটা অনিরাপদ না, তবে এই বিষয়টা আমরা আবার দেখব। যদি কোনো অনিরাপদমূলক বা ধরেন কোনো পোচিং অথবা ইলিগাল কোনো শুটিং হয়, বিষয়টা আমরা নজরে নিয়ে আসবো। এক যুগের বেশি সময় ধরে শামুকখোল পাখির সাথে সখ্যতা এখানকার মানুষের। বছরে যে 3 থেকে 4 মাস গাছে পাখি থাকে না, সে সময় বিচ্ছেদের সুর বাজে গ্রামবাসীর মনে। রাজীব সেলিম, এখন বগুড়া। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরো একবার। আমাদের এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনাদের উপরে ন্যায্য হবে, তাই আমি বলবো আপনারা। কক্সবাজারে বাকখালীতে 5ম দিনও স্থানীয়দের বাধা, এসকেভেটর ভাঙচুর, সড়কে ব্যারিকেড, উচ্ছেদ অভিযান স্থগিত। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গাজীপুর ব্রাহ্মণবাড়িয়ায় মিশ্র প্রতিক্রিয়া। ফরিদপুরে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। জাকসুর হল সংসদে প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচিত পদ, শতাধিক বুলিংয়ের সংখ্যায় নারী অংশগ্রহণ কম। উৎসব মুখর ভোট হওয়া নিয়ে প্রশ্ন। প্রত্যেকেই এরকম অভিযোগ এনেছে যে তারাও নিত্য নৈমিত্য এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবি আদায়ের পক্ষে কিন্তু সবসময় তাদের পাশেই ছিলাম। ছুটির দিনে বাড়তি নিত্যপণ্যের বাজার, স্বস্তি নেই সবজির দামে, লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মন। এবং ফেনীর দাগনভূঞা নদী গর্ভে বিলীন স্কুল, বসতবাড়ি সহ ফসলি জমি, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবি এলাকাবাসীর। সব স্কুল ভাঙিয়ে যেতেছে, বাড়িঘর ভাঙিয়ে যেতেছে। আমাদের স্থায়ী সমাধান যেটা, সেটা হচ্ছে মুসাফির ক্লোজার ঠিক হলেই আমাদের স্থায়ী সমাধান হবে। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।